আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে রসায়ন তৃতীয় অধ্যায়ের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপ এই চারটা বিষয়ে আলোচনা করব। গত লেকচারে আমি তোমাদের সামনে মৌল, মৌলের প্রতীক, তারপর অণু, পরমাণু, মৌলের একটা পরমাণুর প্রাথমিক কিছু কথা আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব পারমাণবিক ভর এবং আণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো আমাদের এখানে আগে জানতে হবে আপেক্ষিক পারমাণবিক ভর ও আপেক্ষিক আণবিক ভরকে আমরা যার ভিত্তিতে স্ট্যান্ডার্ড বা প্রমাণ ধরবো তার তিনটে স্কেল আছে। একটা হচ্ছে কি অক্সিজেন স্কেল, হাইড্রোজেন স্কেল, আর একটা হচ্ছে কি কার্বন স্কেল। তাহলে কি অক্সিজেন স্কেল, হাইড্রোজেন স্কেল, আর একটা হচ্ছে কি কার্বন স্কেল। অক্সিজেন স্কেল, হাইড্রোজেন স্কেল এবং কার্বন স্কেল, এই যে এই তিনটা স্কেলের মাধ্যমে আমরা কি আপেক্ষিক পারমাণবিক ভরকে প্রকাশ করতে পারি। তার মধ্যে আমরা এই কার্বন স্কেল দ্বারা বর্তমানে আপেক্ষিক পারমাণবিক ভরকে প্রকাশ করা হয় বা জানা যায়। সো কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর একটি কার্বন 12 ভরের 12/1 তুলনায় ওই মৌলের একটি পরমাণুর ভর যতটুকু ভারী সেটা হচ্ছে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। অর্থাৎ মৌলের একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের অংশ। তার মানে আমরা দেখলাম কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশের তুলনায় ওই মৌলের একটি পরমাণুর ভর যতটুকু ভারী সেটা হচ্ছে কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আমি আবার বলতেছি, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশের তুলনায় কোনো একটা মৌলের একটি পরমাণুর ভর যত গুণ ভারী বা যত অংশ ভারী তাকে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। এখানে কার্বন 12 আইসোটোপ নেওয়া হয়েছে। এখানে আইসোটোপটা কি আবার? আইসোটোপ হচ্ছে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলা হয়। বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলা হয়। যেমন এখানে দেখো কার্বন 12, 13, 14, এখানেও কার্বনের পারমাণবিক সংখ্যা 6, এখানেও পারমাণবিক সংখ্যা 6, এখানেও 6, কিন্তু এখানে ভর সংখ্যা 12, এখানে 13, এখানে 14। এখানে এই যে কার্বন 12, কার্বন 13, কার্বন 14 এই তিনটা পরস্পরের আইসোটোপ। তো আমরা যখন পারমাণবিক ভর কাকে বলবো, পারমাণবিক ভর নির্ণয় করতেছি, তখন আমরা কি কার্বন স্কেলের মাধ্যমে আপেক্ষিক পারমাণবিক ভরটাকে আর কি ব্যবহার করতেছি বা জানতেছি। তখন এখানে আমরা কি কার্বনের কোন আইসোটোপটাকে ব্যবহার করি? কার্বনের এই 12 আইসোটোপটাকে ব্যবহার করি। এখানে এই জন্য বলা আছে যে কি কোন একটা বলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি একটি কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 অংশের তুলনায় ওই মৌলের একটা পরমাণুর ভর যত গুণ ভারী সেটা হচ্ছে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এই আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা দেখলাম। এখন এই আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা কি কয় ভাবে প্রকাশ করতে পারি? তিন ভাবে। আমি তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম, একটা হচ্ছে কি অক্সিজেন স্কেল, হাইড্রোজেন স্কেল, আর একটা হচ্ছে কি কার্বন স্কেল। আমরা এখানে কার্বন স্কেলের মাধ্যমে আপেক্ষিক পারমাণবিক ভরটা দেখব। এখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করব? এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম এর
একটি পরমাণুর ভর, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.48 into 10 inverse 23 গ্রাম। এখন বলছি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করো। অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে, এখন এই পরমাণুর ভর থেকে আমরা কিভাবে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করব সেটা আমরা এখন দেখব। তো আমরা এখানে দেখলাম কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটা একটা মান আছে এবং এই মানটা কিভাবে আসে, এখানে কার্বন 12 আইসোটোপ অর্থাৎ কার্বনের যে 12 আইসোটোপ রয়েছে তার একটা পরমাণুর ভর কত সেটা আমরা কিভাবে বের করব, এটা আমরা এইভাবে বের করতে পারি। যদি কার্বন 12 আইসোটোপের যেহেতু বলছে এখানে এই জন্য এর পারমাণবিক সংখ্যা 12, ভর সংখ্যা 12, এই 12 কে যদি আমরা 6.02 into 10 to the power 23 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা কি পাবো, কার্বন 12 আইসোটোপটার ভর পাবো এবং এই ভরের কত 12 ভাগের 1 অংশ। তাহলে আমরা কি করব, এটাকে আবার 1/12 দ্বারা ভাগ করব। তাহলে 1/12 দ্বারা ভাগ করলে এই মানটা আমাদের টোটাল আসে 1.66 into 10 inverse 24 গ্রাম। তার মানে আমরা কি পাইলাম, তার মানে আমরা কার্বন 12 আইসোটোপের ভরের 12 ভাগের 1 অংশের মান কত পাইলাম, 1.66 into 10 inverse 24 গ্রাম। তাহলে আমাদের এই মানটা জানা, এইখানে বলছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর যদি 4.48 into 10 inverse 23 গ্রাম হয় তাহলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে আমরা এখন এই জায়গাটাতে যদি এটা বসাই দেই অনায়াসে পারবো। তাহলে কি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর মোলের একটি পরমাণুর ভর, মোলের একটি পরমাণুর ভর কত ছিল অ্যালুমিনিয়ামের, যেহেতু আমরা অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতেছি এজন্য অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত 4.48 into 10 inverse 24 গ্রাম, 24 গ্রাম। এবং আমরা যেহেতু দেখলাম এর একটা মান আছে এবং এই মানটা কত 1.66 into 10 inverse 24 গ্রাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা অনায়াসেই 27 পেয়ে যাব। তাহলে আমরা জানি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 27। আমরা প্রায় স্টুডেন্টরা ভুল করি যে কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত তার দ্বিগুণ আপেক্ষিক মানে পারমাণবিক ভর। যেমন অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা 8, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর কত 16। এটা ঠিক আছে, কিন্তু দেখো এটা কিছু কিছু ক্ষেত্রে সঠিক হলে পুরোপুরি এটা এই কথাটা সত্য নয়। যেমন ক্লোরিনের পারমাণবিক ভর কত 35.5, কিন্তু ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাহলে 17 দ্বিগুণ করলে কত 34 হতো আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এখানে 34 না 35.5 কেন হলো, সেটা হচ্ছে সেটা আমরা কখনো ওইভাবে কোন একটা মৌলের পারমাণবিক সংখ্যা থেকে দ্বিগুণ করলে পারমাণবিক ভর সব ক্ষেত্রেই পাই না। এক্ষেত্রে আমাদের যেটা সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর বের করার যে পদ্ধতি সেটা হচ্ছে এটা। এই পদ্ধতিতে আমরা একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা অনায়াসে বের করতে পারবো। ঠিক অনুরূপভাবে সেম প্রসিডিউরে সোডিয়ামের একটা পরমাণু ভর, সোডিয়ামের একটি পরমাণু ভর, সোডিয়ামের একটি পরমাণু ভর 3.818 into 10 inverse 23 গ্রাম, 10 inverse 23 গ্রাম। এই মানটা যদি আমরা বসায় দেই তাহলে এই জায়গায় যদি বসায় দেই অ্যালুমিনিয়ামের জায়গায় সোডিয়াম 3.818 into 10 inverse 23 গ্রাম, 23 গ্রাম দেই তাহলে আমরা অটোমেটিক্যালি সোডিয়ামের পারমাণবিক ভর 23 পেয়ে যাব। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করতে হয় সেটা আমরা খুব সহজভাবে দেখতে পেলাম। আপেক্ষিক পারমাণবিক ভর দেখলাম, এখন আমরা আপেক্ষিক আণবিক ভর দেখব। এখন আপেক্ষিক আণবিক ভর কিভাবে দেখব তার আগে আমাদের জানা দরকার আপেক্ষিক আণবিক ভরটা কি। কোন একটা যৌগের অণুতে বিদ্যমান মোট পরমাণুর ভরটাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয়। যেমন Na2CO3 সোডিয়াম কার্বনেট। আমি বললাম কোন একটা যৌগের অণুতে বিদ্যমান মোট পরমাণুর ভরকে আণবিক ভর বলা হয়। অর্থাৎ এই জায়গায় সোডিয়াম আমরা একটু আগে দেখলাম সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 23,
তাহলে এখানে 23 এবং সোডিয়াম কয়টা আছে দুইটা, একই পরমাণুর ক্ষেত্রে গুণ করতে হয় এবং আলাদা পরমাণুর ক্ষেত্রে যোগ করতে হবে, করে এভাবে টোটাল যে ভরটা পাবো সেটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। তাহলে এখানে কার্বনের পারমাণবিক ভর কত 12 প্লাস অক্সিজেন 16 ইনটু 3, তাহলে এখানে আমরা পাবো 46 প্লাস 12 প্লাস 48, তার মানে 106। তাহলে এই যে 106 এটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের আপেক্ষিক আণবিক ভর। অনুরূপভাবে আমরা পানির বের করতে পারি। পানির আপেক্ষিক আণবিক ভর কত 1 * 2 প্লাস 16, তার মানে 18। তার মানে এভাবে সোডিয়াম কার্বনেট, পানি, সালফিউরিক অ্যাসিড এগুলো আমরা আপেক্ষিক আণবিক ভর বের করতে পারি। 32 প্লাস 16 ইনটু 4, এটা কত হলো 98 গ্রাম। তাহলে এটা হচ্ছে কি আপেক্ষিক আণবিক ভর। তার মানে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর দেখলাম। তবে আরেকটি কথা বলা দরকার, আপেক্ষিক আণবিক ভর বের করার আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরও আমরা বের করতে পারি। এখন এখানে আমাদের দেখতে হবে আইসোটোপ। আইসোটোপটা কি? আইসোটোপ মূলত একটা গ্রিক শব্দ, যার আইসো অর্থ হচ্ছে কি একই, আর টপস অর্থ হচ্ছে কি অবস্থান। তার মানে কি আইসোটোপ শব্দের অর্থ কি একই স্থান বা একই অবস্থান, অর্থাৎ যারা একই জায়গায় অবস্থান করতে পারে তারাই আইসোটোপ। আমরা এটা আরো কিভাবে ক্লিয়ারলি বলতে পারি, যেমন কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এরও পারমাণবিক সংখ্যা 6, কার্বন 13 6, কার্বন 14 আইসোটোপ এরও 6। আমরা দেখতে পাচ্ছি কি এদের অবস্থানগুলো একই কিন্তু ভর আলাদা। তার মানে যেসব আইসোটোপটা কি বিভিন্ন ভর সংখ্যা, এখানে ভর সংখ্যা 12 13 14, তার মানে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণু। একই মৌলের পরমাণু কি কার্বন কার্বন কার্বন, তাহলে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলা হয়। তার মানে বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলা হয়। এমসিকিউ তে আসতে পারে নিচের কোনটি পরস্পরের আইসোটোপ? তাহলে কার্বন 12 কার্বন 13 পরস্পর আইসোটোপ, কার্বন 13 কার্বন 14 পরস্পরের আইসোটোপ। এটা আমরা কিভাবে বের করতে পারি? ভর সংখ্যাগুলো আলাদা হবে, প্রোটন সংখ্যাগুলো সেম হবে, তাহলেই তারা পরস্পরের আইসোটোপ হবে। অনুরূপভাবে প্রকৃতিতে হাইড্রোজেনের 7টি আইসোটোপ আছে, তার মধ্যে 3টি প্রকৃতিতে পাওয়া যায়। একটা হচ্ছে কি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এরাও পরস্পরের আইসোটোপ। তাহলে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম হাইড্রোজেনের এগুলো হচ্ছে 3টা আইসোটোপ। অনুরূপভাবে ক্লোরিনের আইসোটোপ পাওয়া যায়। একটা হচ্ছে ক্লোরিন 35, আর একটা হচ্ছে ক্লোরিন 37। এখানেও পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 এখানে। তাহলে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37 পরস্পরের আইসোটোপ। তাহলে আমরা দেখতে পেলাম বিভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একই মৌলের পরমাণুকে ওই মৌলের আইসোটোপ বলা হয়। এখন আইসোটোপের ক্ষেত্রে এখানে ভর সংখ্যা 12, এখানে ভর সংখ্যা 13, এখানে ভর সংখ্যা 14। তাহলে এখানে নিউটন সংখ্যা কত হবে? কার্বন 12 আইসোটোপের নিউটন সংখ্যা 12 থেকে 6 বাদ দিলে 6 পাবো, 13 থেকে এটা বাদ দিলে 7, এটা হচ্ছে 8। তার মানে এখানে নিউটন সংখ্যা 6, এখানে নিউটন সংখ্যা 7, এখানে নিউটন সংখ্যা হচ্ছে 8। অনুরূপভাবে এখানে নিউটন সংখ্যা আমরা কত পাবো? এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, এখানে 2 থেকে 1 বাদ দিলে 1, এখানে 2। তার মানে আইসোটোপ থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম যে তাদের ভর সংখ্যাগুলো আলাদা হবে, প্রোটন সংখ্যাগুলো একই হবে এবং তাদের নিউটন সংখ্যাগুলো অবশ্যই আলাদা হবে। তার মানে আইসোটোপ সম্পর্কে আমরা দেখলাম। এখন এখানে আরেকটা বিষয় জানার, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোবার, তারপর হচ্ছে কি আইসোটোন। এখানে দেখো আইসোটোপ, এই আইসোটোপের শেষে কি আছে? পি আছে, তার মানে এদের প্রোটন সংখ্যাগুলো সেম। প্রোটন সংখ্যা
একই। আইসোবারের শেষে কি আছে র, তার মানে ভর সংখ্যা সেম, ভর সংখ্যা সেম। এখানে কি আছে ন, মানে নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা একই। এখন আমরা দেখব কিভাবে আইসোটোন, আইসোবার, আইসোটোন বের করে। যেমন আমরা এটা লক্ষ্য করি, হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে এখানে কি বলছে, যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। এর ভর সংখ্যা 3, এর ভর সংখ্যা 3, কিন্তু এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2 1, এর পারমাণবিক সংখ্যা 2। সো এরা দুইটা পরস্পরের আইসোবার। হাইড্রোজেন এবং হিলিয়াম পরস্পরের কি আইসোবার। এরকম আরো অনেক আছে, কার্বন 14, আরো যেমন কার্বন 14, নাইট্রোজেন, এই যে এখানে ভর সংখ্যা 14, এখানে ভর সংখ্যা 14, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। সো এরা কার্বন এবং নাইট্রোজেন পরস্পরের আইসোবার। এবার আমরা দেখব আইসোটোন। তার মানে আইসোবারটা তাহলে কি, যেসব মৌলের ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আলাদা তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। এরপর আমরা দেখব আইসোটোন। এখন আমরা দেখব আইসোটোন। তাহলে আইসোটোন আমরা কি, আইসোটোনের শেষে কি ছিল ন ছিল, তার মানে কি নিউটন সংখ্যাগুলো সমান সমান হবে। তার মানে যেসব মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু নিউটন সংখ্যা একই তাদেরকে পরস্পর আইসোটোন বলা হয়। এইখানে দেখো, এখানে আছে ভর সংখ্যা 3, এখানে ভর সংখ্যা 4, এখানে প্রোটন সংখ্যা 1, এখানে প্রোটন সংখ্যা 2। তার মানে ভর সংখ্যাও আলাদা, প্রোটন সংখ্যাও আলাদা, কিন্তু নিউটন সংখ্যা এখানে যদি বের করি আমরা 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে এখানে হচ্ছে 2, এখানে যদি 4 থেকে 2 বাদ দিই তাহলে এখানে হচ্ছে 2। তাহলে এখানে নিউটন সংখ্যা হচ্ছে 2, এখানে নিউটন সংখ্যা হচ্ছে 2। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম পরস্পরের আইসোটোন। এরপর আমরা দেখব কার্বন এবং নাইট্রোজেন। কার্বনের নিউটন সংখ্যা ভর সংখ্যা 13, নাইট্রোজেনের ভর সংখ্যা 14, এবং এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 6, এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 7 বা পারমাণবিক সংখ্যা। সো 13 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে 13 থেকে 6 বাদ দিলে 7 পেয়ে যাই। এখানে যদি আমরা 14 থেকে 7 বাদ দেই তাহলে 7 পাই। তাহলে এখানে নিউটন সংখ্যা সেম, এখানে নিউটন সংখ্যা সেম। তার মানে কার্বন এবং নাইট্রোজেন পরস্পরের আইসোটোন। তার মানে আমরা আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এখন এখান থেকে আমি আইসোটোপ থেকে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করে এটার একটা পদ্ধতি দেখাবো। যেমন দেখো, এখানে ক্লোরিন 35, ক্লোরিন 37, এরা পরস্পরের আইসোটোপ। এই ক্লোরিন 35টা প্রকৃতিতে পাওয়া যায়, ক্লোরিন 35টা প্রকৃতিতে পাওয়া যায় 75%, আর এটা প্রকৃতিতে পাওয়া যায় 25%। এখন বলছে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করতে পারি। সেটা কিভাবে, সেটা একটা সূত্র আছে, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর সমান
পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন বাই 100। অর্থাৎ এখানে পিটা কি, এখানে পি হচ্ছে প্রথম মোলের পারমাণবিক ভর 35 ইন্টু প্রকৃতিতে সেটা কতটুকু পাওয়া যায় 75%। অর্থাৎ কুলুনের দুইটা আইসোটোপ, একটা হচ্ছে কুলুন 35 আর একটা হচ্ছে কুলুন 37। এই কুলুন 35টা প্রকৃতিতে কতটুকু পাওয়া যায় 75%, অপরপক্ষে কুলুন 37 এটা কতটুকু পাওয়া যায় 25%। সো আমরা এখানে কিভাবে বের করব, পি হচ্ছে প্রথম মোলের অ্যাটমিক মাস নাম্বার ইনটু শতকরা পরিমাণ 75 প্লাস কিউ ইনটু কিউ হচ্ছে কি দ্বিতীয় মোলের আইসোটোপের ভর, এটা কত 37 ইনটু এটা কতটুকু পাওয়া যায় 25%, তার মানে কি 25 আর নিচে আমরা 100 দ্বারা ভাগ করে দিচ্ছি। এটা যদি আমরা দিয়ে দেই তাহলে কত পাবো এখানে 35.5। সো আইসোটোপের শতকরা পরিমাণ থেকে কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা অনায়াসে বের করতে পারি। এখন আমরা দেখব তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এগুলো কোথায় কাজে লাগে? আমরা এখানে দেখব তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। যেমন আমরা এখানে দেখতেছি ইউরেনিয়াম 238, এটাকে যদি আমরা বিভাজিত করি তাহলে ভাঙি, তাহলে এখান থেকে আমরা কি থোরিয়াম প্লাস হিলিয়াম প্লাস গামা রশ্মি পেতে পারি। অপরপক্ষে কোবাল্ট 60 আইসোটোপ আমরা কি করি, ক্যান্সার সেল ধ্বংস করতে কোবাল্টের 60 আইসোটোপ ব্যবহার করতে পারি। এবং আয়োডিন 138 এটাকে আমরা কি করি, থাইরয়েড ট্রিটমেন্ট, অর্থাৎ আমাদের থাইরয়েড গ্রন্থির অতিবৃদ্ধি জনিত কারণে অতিবৃদ্ধি নিয়ন্ত্রণে নিয়ে আসতে আয়োডিনের 131 আইসোটোপ আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে কি রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32 আইসোটোপ ব্যবহার করি। এবং হার্টের পেসমেকার বসাতে প্লুটোনিয়াম 238 আইসোটোপ আমরা ব্যবহার করতে পারি। তারপর আমাদের আছে সামারিয়াম বা স্টোনসিয়াম, বোন ইনজুরিতে এটা আমরা ইউজ করতে পারি। এরপর হচ্ছে টেকনিসিয়াম 99M, অর্থাৎ টেকনিসিয়াম 99M এটা হচ্ছে একটা মেটাস্টেবল ধাতু, এটাকে আমরা যদি বিভাজিত করি বা নিউক্লিয়ার ফিশন করি তাহলে কি টেকনিসিয়াম 99 পাওয়া যাবে প্লাস গামা রশ্মি পাওয়া যাবে। এবং এই গামা রশ্মি দ্বারা আমরা বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন কাজ করতে পারি। তো এগুলো হচ্ছে কি তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার। এগুলো এই তোমাদের বইয়ের পেজে 1 থেকে 2 পেজে তেজস্ক্রিয় আইসোটোপ সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে, কিন্তু আমি সামারি করে এই জিনিসগুলো দিলাম এবং এগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো তোমরা এগুলো ভালোভাবে দেখো। আজকে আমি তোমাদের সামনে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ এই 4টা টপিক চেষ্টা করেছি ভালোভাবে নেওয়ার। আমি জানি না কতটুকু তোমরা এতে উপকৃত হবা, তো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। সো নেক্সট ক্লাসে আবার তোমাদের সামনে দেখা হবে। আজকে এ পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।